আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ সংবাদ শিরোনাম। সন্ত্রাস, দুর্নীতি নাকি উন্নয়ন, দেশবাসীকে বেছে নিতে হবে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনী পথসভায় মানুষের উপচে পড়া ভিড়। দুদিনের সহিংসতায় 2014 পুনরাবৃত্তির আলামত, মন্তব্য সিইসির। তৃতীয় শক্তির উত্থানের ইন্ধন কিনা খতিয়ে দেখার নির্দেশ। রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচার কার্যক্রম। প্রার্থীরা যাচ্ছেন ভোটারের কাছে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এবং বিএনপি নেতা খন্দকার মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, নির্বাচন নিয়ে আইএসের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। প্রথমেই জাতীয় নির্বাচন, ভোটের বাকি আর 16 দিন। বিজয়ের মাসে নির্বাচনে নৌকাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া থেকে ঢাকা ফেরার পথে রাজবাড়ী পর্যন্ত নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্থানে পথসভায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষকে বেছে নিতে হবে তারা দুর্নীতি সন্ত্রাসের পক্ষে যাবে নাকি উন্নয়নের পক্ষে। ফরিদপুর প্রতিনিধি সাদাত হোসেন তিতু এবং রাজবাড়ী জহুরুল হককে সঙ্গে নিয়ে আলিয়াসগড়ের ভিডিও চিত্রে দেখুন নীলাদ্রি শেখরের রিপোর্টটি। পথে পথে মানুষের সানন্দ উপস্থিতি, আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার ব্যানার হাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভ্যর্থনা জানিয়েছে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষ। টুঙ্গিপাড়া থেকে সকালে রওনা করে প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সেখানে নৌকার প্রার্থী কাজী জাফরুল্লাহকে সেই এলাকার মানুষের হাতে তুলে দিয়ে তাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি চান। পদ্মা সেতুর নিকটবর্তী এলাকায় এই সভায় প্রধানমন্ত্রী বলেন, এমন কাউকে ক্ষমতায় আনা যাবে না যারা পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেবে। আপনারা মনে রাখবেন, আপনার ভোট অত্যন্ত মূল্যবান। আপনার একটা ভোট আমাদেরকে সরকার গঠন করতে সহায়তা করবে। এমনও হয় একটা সিটের জন্য আমরা হয়তো সরকার গঠন করতে পারবো না। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে এই সিটে আপনারা নৌকাকে জয়যুক্ত করবেন, যেটা আমরা সরকার গঠন করে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। এই পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, বিশাল কর্মযজ্ঞ চলছে। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে, এই সেতুর কাজ বন্ধ হয়ে যাবে। অনেকে অনেক কিছু বলে আপনাদের সামনে হাজির হবে, কিন্তু একটা কথা আবারও বলবো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ করে কেউ যেন আপনাদের ভোট ছিনিয়ে নিতে না পারে, সেদিকে অবশ্যই আপনারা জনমত সৃষ্টি করে আপনার ভোট কেন্দ্র পাহারা দিয়ে আপনার ভোট আপনি দেবেন। সেখান থেকে সড়ক পথে ফরিদপুর সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী খন্দকার মোশাররফ হোসেনের পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। কমলপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠের এই সভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাতের নীতি ছিল দুর্নীতি। তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। নৌকায় ভোট দিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছে। সেইভাবে আগামী 30 ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করতে দেবেন। উন্নয়নের ধারা যেন আমরা অব্যাহত রাখতে পারি। খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ ও এতিমের অর্থ আত্মসাৎ করা, 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইনুর রহমান সহ যাদের হত্যা করেছে 22 জন নেতা কর্মী, সেই মামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি, তারা যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে, তারা যেন এসে দেশকে ধ্বংস করতে না পারে। কারণ তারা স্বাধীনতা বিরোধী, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। নির্বাচনী প্রচারণায় দৌলতদিয়া ঘাটে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী রাজবাড়ী আসনের নৌকার 2 প্রার্থীর পক্ষে ভোট চান। প্রয়োজনে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব পথসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু সেই নির্বাচনী আসনের প্রার্থীদেরকেই বিজয় করতে বলেননি। প্রধানমন্ত্রী বলেছেন নৌকার বিজয় নিশ্চিত করতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর উন্নয়নের ধারা যে একমাত্র নৌকায় অব্যাহত রাখতে পারবে সেটাও আশ্বস্ত করে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, রাজবাড়ী। গত দুদিনের সহিংসতার ঘটনা 2014 সালে পুনরাবৃত্তির আলামত বলে মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের। সেসব বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি। এসব ঘটনা তৃতীয় কোনো শক্তির উত্থানে ইন্ধন কিনা তাও খতিয়ে দেখতে গোয়েন্দাদের নির্দেশ দিলেন সিইসি। দেখুন সোমা ইসলামের রিপোর্টটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বশেষ এবং সবচেয়ে বড় বৈঠকের আয়োজন করে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় সকল বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ 64 জেলার পুলিশ সুপার, রিটার্নিং অফিসার সহ গোয়েন্দা সংস্থার প্রধানরা যোগ দেন। শুরুর বক্তব্যে সিইসি জানালেন, নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি শেষ। ভোটের উৎসব সন্ত্রাসীদের হাতে তুলে না দেওয়ার জন্য 5 জানুয়ারির প্রেক্ষাপটকে বারবার স্মরণ করিয়ে দেন তিনি। 2014 সালের নির্বাচনের অবস্থা আমাদের ভুলে গেলে চলবে না। 2014 সালে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছিল। সেই অবস্থার আলোকে আমাদের এবছরের নির্বাচনের এবং নির্বাচনের প্রস্তুতির রূপরেখা কৌশল অবলম্বন করা প্রয়োজন। সেই অবস্থা থেকে আমাদের কিভাবে উত্তরণ করা যায়, আবার যেন সেরকম কোনো রকমের পায়তারা না হয়, আবার যেন সেই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু আমাদের অত্যন্ত সতর্কতার সাথে দৃষ্টি রাখতে হবে। ভোট উৎসবকে ভোট আতঙ্কে রূপ না দেবার জন্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার। এর মধ্যে তৃতীয় শক্তির ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ নজরদারির অনুরোধ রাখবো। নির্বাচন নিয়ে যখন মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত জনজাগরণের পরিবেশ সৃষ্টি হয়েছে, ঠিক তখন মানুষের খুনের ঘটনা, হামলার ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করার কোনো কারণ নেই বলে আমার মনে হয়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে অহেতুক গ্রেপ্তারি বন্ধে পুলিশ বাহিনীকে আবারও নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না, কারো বিরুদ্ধে হয়রানিমূলক মামলা মকদ্দমা করবেন না, সেটা আমাদের অনুরোধ। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে বিআরবি হসপিটালস লিমিটেড ভোটের আরও খবর। প্রিয় দর্শক, আজকের ভোটের খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব মারজান। হাসিব, এবার আপনার পালা। ধন্যবাদ সাইদুর রহমান। ভোটের খবরের আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মারজান। আজ ভোটের খবরের শুরুতেই থাকছে রাজধানীর নির্বাচনী প্রচার কাজের খবর। উৎসবমুখর পরিবেশে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা নিজ নিজ দলের কর্মী সমর্থক নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আফরোজা হাসি জানাচ্ছেন বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকা। দুর্নীতি, মাদক, সন্ত্রাস নির্মূলের মতো স্লোগানে মুখর এসব প্রচারণা মিছিল। সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বদের নিয়ে দলের পক্ষে নির্বাচনী প্রচারণা ও র্যালি করেছে আওয়ামী লীগের প্রচার উপকমিটি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে কর্মসূচিটি শেষ হয়। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 12 আসনে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান খান কামাল। নির্বাচনী প্রচারণায় সহিংসতার ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। হামলা হয়েছে, এটার যথাযোগ্য তদন্ত করে এর যার পিছনে এটা ষড়যন্ত্রটা করেছে কিংবা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা 13 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী আব্দুল সালাম। আমি বিশ্বাস করি যে এই দেশের ভোটার জনগণ স্বতঃস্ফূর্তভাবে 30 তারিখে ভোট মাঠে আসবেন এবং একটা ভোট বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। বিপুল ভোটে ধানের শীষ বেগম খালেদা জিয়া জয়লাভ করবে। ঢাকা 10 আসনে প্রচারণায় নামেন আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস। সে সময় বিরোধী প্রার্থীকে প্রচারণা চালাতে দেয়া হচ্ছে না এমন অভিযোগ অস্বীকার করেন তিনি। আমি গণসংযোগ করছি, এখানে সুষ্ঠু পরিবেশ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো অবস্থায় আছে। এখন তারা যদি না নামে, তাহলে ঘরে বসে যদি শুধু স্ট্র্যাটেজি করে, তাহলে তো আমাদের কিছু করার নেই। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এদিকে রাজধানীর নির্বাচনী প্রচারের খবর জানাতে যাত্রাবাড়িতে আছেন শাকির আদনান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আদনান, নির্বাচনী প্রচারের খবর আমাদের জানান।
আসনটি 14টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এখানকার যে এমপি আওয়ামী লীগের যে টিকিট পেয়েছেন হাবিবুর রহমান মোল্লা, উনি কিন্তু এখানে 15 বছর যাবৎ এই আসনের দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ 2001, 2008, 2014 বর্তমানে এবং তাদের সবকিছু দিয়ে কিন্তু 15 বছর এটা দিয়ে বলে 20 বছর। তো আমরা আমাদের জানতে চাইবো যে এই যে এত বছর রাজনৈতিক একটা কাল রয়েছে, একটা সময়সীমা রয়েছে, তো আপনার কি কাজ করেছেন এই যে দায়িত্বগুলো ছিল দায়িত্ব নিষ্ঠার সাথে মেন কাজ যেটা জনপ্রতিনিধি, রাস্তা, চলাফেরার ব্যবস্থা, পানির ব্যবস্থা, বিদ্যুৎ যাতে সংকট না হয়। আদনান, আপনাকে ধন্যবাদ। রাজধানী যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শাকের আদনান। এদিকে রাজধানীর বাইরে দিনাজপুরের বাবুবাজারে আছেন ওবায়দুল রশিদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে নির্বাচনী খবর জানতে। ওবায়দুল, দিনাজপুরের নির্বাচনী প্রচারের খবর আমাদের জানান। ধন্যবাদ হাসিব। দিনাজপুরে মোট 6টি আসন রয়েছে। এই আসনগুলোর মধ্যে এই মুহূর্তে আমি যে আসনটিতে রয়েছি সেটি হচ্ছে দিনাজপুর 2 আসন, যেটি বোচাগঞ্জ এবং বিরল নামে 2টি উপজেলা নিয়ে গঠিত। তো এই আসনের মধ্যে কিন্তু আসলে প্রায় 3 লাখের উপরে ভোটার রয়েছেন এবং তার মধ্যে পুরুষ এবং মহিলা ভোটারের যে পার্থক্য তা কিন্তু খুবই সামান্য, যেখানে পুরুষ ভোটার একটু বেশি রয়েছেন। তা আমি যে এলাকাটাতে রয়েছি সেটি হচ্ছে বাবুবাজার, যে বাবুবাজারটা আসলে সীমান্ত বেষ্টিত একটি প্রত্যন্ত এলাকা এই আসনটির মধ্যে। এবং এই আসনে দিনাজপুরের যে এই আসনটিতে যে 3 লাখের বেশি ভোটার রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রায় 30% ভোটার রয়েছে যারা হচ্ছে এদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভোটাররা, এবং এদের ভোটকে একটি বিশেষ বিবেচনায় রাখা হয় কে যারা সংসদ নির্বাচন করবেন তাদের মধ্যে। তো এই মুহূর্তে আমরা কথা বলছি তেমনই একজনের সঙ্গে। সামনে তো ভোট, এই ভোটে আপনারা কেমন প্রার্থীকে ভোট দিবেন এবং আপনাদের চাওয়াটা কি? আসলে আমার কারেন্ট নাই, কারেন্টের দরকার, আস্থার যোগাযোগ নেই, আস্থা হলে ভালো হয়। আর জি, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে কেমন প্রার্থীকে আপনারা ভোট দিবেন? প্রার্থী যে মানে কাজ করবে ভালো সেই ব্যক্তিকে আমরা দিব, যাকে পছন্দ লাগবে আমাদেরকে। কেমন প্রার্থীকে ভোট দিবেন? ভোট দেব বলেন, এরকম প্রার্থীকে দরকার আর কি, ভালো যেন কোনো গন্ডগোল যেন না হয়, সুষ্ঠুভাবে যেন ভোট হয়। তো এখন এদের কয়েকটি চাওয়ার মধ্যে একটি হচ্ছে যে এই এলাকাতে আসলে বিদ্যুতের অভাব রয়েছে, বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ যায়নি এবং সেই বিষয়টি যেমন রয়েছে তেমনি ভাবে তাদের একটি দাবি রয়েছে যে তাদের রাস্তাঘাটের উন্নয়ন এবং সেই সঙ্গে ভোট পরবর্তী যেন কোনো ধরনের কোনো সহিংসতা এই দিনাজপুরের 2 আসনে না ঘটে। হাসিফ। ওবায়দুল, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর থেকে নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছিলেন ওবায়দুল রশিদ। রাজধানী থেকে উত্তরে দিনাজপুরে, এবার সেখান থেকে যাব দক্ষিণাঞ্চলের পিরোজপুরে। পিরোজপুর শহরে আছেন কাজী ইমদাদ, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমদাদ, সেখানে নির্বাচনী খবর আমাদের জানান। হাফিজ, আপনি জানেন যে সারা দেশেই কিন্তু নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে চলছে। তো সেই প্রচারণারই একটি অংশ হিসেবে আমরা বিভিন্ন শহর ঘুরছি। আমরা আসলে মূলত বরিশাল থেকে শুরু করেছি দক্ষিণাঞ্চল সফর। তো গতকাল বরিশাল সহ বেশ কয়েকটি জেলার খবর আমরা জানিয়েছিলাম। তো আজকে রয়েছে আমরা পিরোজপুরে। আমরা এখন রয়েছি পিরোজপুর 1 আসনে। এই আসনে মূলত রেজাউর করিম, তিনি আওয়ামী লীগ অর্থাৎ মহাজোটের প্রার্থী, এবং এখানে ধানের শীষ প্রতীক নিয়ে জামাতের শামীম সাঈদী তিনি নির্বাচন করছেন। এছাড়া অন্যান্য আরও 4 জন প্রার্থী রয়েছেন। এছাড়া পিরোজপুরের আরও 2টি আসন রয়েছে। পিরোজপুর 2-এ সেখানে মহাজোটের
প্রার্থী রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু এবং সেখানে ঐক্যফ্রন্টের প্রার্থী রয়েছেন মোস্তাফিজুর রহমান ইরান। এছাড়া পিরোজপুর ৩ আসন রয়েছে, যেখানে আসলে বলা হচ্ছে যে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সেখানে একদিকে যেমন মহাজোটের প্রার্থী হয়ে জাতীয় পার্টির লাঙ্গুলের একজন লড়ছেন, আবার মহাজোট থেকে অর্থাৎ আওয়ামী লীগ থেকে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, আবার সেখানে রয়েছেন বিএনপির প্রার্থী। তো আমাদের সঙ্গে রয়েছেন পিরোজপুর, আমাদের চ্যানেল আইয়ের পিরোজপুর সংবাদদাতা। আমরা তার কাছে জানতে চাইব পিরোজপুরের রাজনীতির বর্তমান অবস্থাটা কি, ভোটের খবর কি? পিরোজপুরের রাজনীতিতে বর্তমানে যে অবস্থা আপনার সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এবং আমরা আশা করছি যে পিরোজপুরে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে। পিরোজপুরের 3টি আসনে মহাজোট এবং 20 দলীয় ঐক্য বিএনপি 20 দলীয় ঐক্যজোটের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত যে অবস্থান রয়েছে তাতে শান্তিপূর্ণ অবস্থায় পিরোজপুরে বিরাজ করছে। তবে পিরোজপুর 1 আসনে যে একটি বিষয় রয়েছে সেটি হলো যে পিরোজপুর 1 আসনে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন যুদ্ধবোধ মামলায় দণ্ডিত হোসেন সাইদির ছেলে শামীম বিন সাইদি। তো সেক্ষেত্রে যেটা আশঙ্কা করা হচ্ছে যে জামাত এখানে কোনো নাশকতা সৃষ্টি করতে পারে এবং সে ইতিমধ্যে জামাতের তিনজন সদস্যকে গোলাবারুদ সহ গ্রেপ্তার করেছে পুলিশ। তো পুলিশ এই বিষয়টিও আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দেখছে। তো ধন্যবাদ। আমার সঙ্গে কয়েকজন ভোটার রয়েছেন, আপনারা আসলে সামনের নির্বাচনে কাকে জয়ী করবেন? আমরা ইমদাদ, আপনাকে ধন্যবাদ। পিরোজপুরের ভোটের খবর জানাচ্ছিলেন কাজী ইমদাদ। ভোটের খবরের শেষ দিকে আমরা চলুন এক নজরে আরও একবার দেখে নেই আজকের দিনে ভোটের প্রধান খবর। নির্বাচনী প্রচারে সহিংসতাকে 2014 পুনরাবৃত্তির আলামত বললেন সিইসি। গোয়েন্দা সংস্থাকে অপচেষ্টা রোধের নির্দেশ দিয়েছেন তিনি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকাকে বিজয়ী করতে পথসভায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈষম্যহীন, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ওয়ার্কার্স পার্টির 13 দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। দণ্ডিত হয় নির্বাচন করতে পারবেন না জামালপুর 1-এর বিএনপি প্রার্থী রশিদুজ্জামান মিল্লাত, হাইকোর্টের রায়। গাজীপুর 5 আসনের বিএনপি প্রার্থী ফজলুল হক মিলন গ্রেফতার। টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম গ্রেফতার। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় আছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রচারে সহিংসতার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার ঘোষণা। ভোটের খবরের এই ছিল আজকের আয়োজন। এবারে ফিরে যাচ্ছি মূল সংবাদে সাইদুর রহমানের কাছে। অনেক ধন্যবাদ হাসিব আপনাকে। এবারে বিজয়ের মাস ডিসেম্বর, যেভাবে স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। মূলত মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে ওঠে। বিজয়ের মাস ডিসেম্বরে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন যেভাবে স্বাধীন বাংলাদেশ এর 13তম পর্বে সশস্ত্র বাহিনীর গৌরবময় অংশগ্রহণের কথা জানাচ্ছেন লাইলা নওশিন। ৭১-এর ২৫ মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে বিদ্রোহ ঘোষণা করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ইউনিট। মুক্তিযুদ্ধে যোগ দেয় তারা। 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠনের পর দেশকে দখলদার মুক্ত করতে সশস্ত্র সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে নিয়মিত সশস্ত্র বাহিনী গঠন জরুরি হয়ে ওঠে। বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে কর্নেল MAG ওসমানীর নেতৃত্বে সশস্ত্র যুদ্ধের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়। প্রতিরোধ যুদ্ধ থেকে শুরু করে প্রচলিত যুদ্ধ পর্যন্ত সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখে সশস্ত্র বাহিনী। দেশ স্বাধীন করার অনুপ্রেরণায় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে কয়েকটি ইস্টবেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে বর্তমান যে সেনাবাহিনী তার সেনাবাহিনীর ভিত্তিপ্রস্তর স্থাপন করে ঠিক 25শে মার্চ রাত্রিতেই যখন পাকিস্তানিরা আক্রমণ শুরু করে তার প্রতিরোধের মাধ্যমে সেপ্টেম্বরে কয়েকটি ইউনিট গঠন করে তার মধ্যে 3টি বাহিনী গঠন করে। একটা হচ্ছে জেড ফোর্স, আরেকটা হচ্ছে এস ফোর্স, আরেকটা হচ্ছে কে ফোর্স। পাকিস্তান সামরিক বাহিনীর প্রতি আনুগত্য ত্যাগ করে অনেকেই পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেয়। শুরু থেকে সেনাবাহিনী আর পরে নৌ ও বিমান বাহিনীও পাকিস্তানের বিপক্ষে বড় আঘাত হানতে সমর্থ হয়েছে।
যখন প্রচলিত যুদ্ধ এই 3 বাহিনী করে তখন কিন্তু যে সেক্টরগুলি ছিল সেক্টরগুলিও কিন্তু তাদের নিজস্ব কর্মকাণ্ড গেরিলা যুদ্ধ অব্যাহত, সেখানেও কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্যরা নেতৃত্বে ছিল এবং অনেকাংশে তারাই সেই গেরিলা যুদ্ধগুলি পরিচালনা করেছে। এবং 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যে প্রচলিত যুদ্ধ পরিচালিত হয় ভারতীয় বাহিনীর নেতৃত্বে, সেই প্রচলিত যুদ্ধে ভারতীয় বাহিনী যেভাবে অংশগ্রহণ করেছে ঠিক একইভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীও অংশগ্রহণ করেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী সহ বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর কাছে ৭১-এর ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করলে প্রতিষ্ঠা পায় স্বাধীন বাংলাদেশ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে দেওয়া বিভক্ত আদেশ নিষ্পত্তির জন্য তৃতীয় বিচারপতির বেঞ্চে শুনানিতে দুপক্ষের তুমুল বাকবিতণ্ডা হয়েছে। ওই আবেদনে জ্যেষ্ঠ বিচারপতির সমপর্যায়ের বেঞ্চে না পাঠানোয় তৃতীয় বিচারপতির প্রতি অনাস্থা জানিয়েছেন বলে খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করলেও দ্বিমত পোষণ করেন অ্যাটর্নি জেনারেল। বলেছেন, আবেদন খারিজ হবে জেনে শুনানি নিয়ে টালবাহানা করা হচ্ছে। পরে সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন 3 বছরের কারাদণ্ড দিয়েছেন নিউ ইয়র্কের একটি আদালত। 2016 সালের নির্বাচনের আগে অর্থ দিয়ে 2 নারীর মুখ বন্ধ করা, রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রজেক্ট নিয়ে কংগ্রেসকে মিথ্যা বলা এবং কর ফাঁকি দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে আদালত এই রায় দেন। আদালতে প্রতিটি অভিযোগই স্বীকার করেন কোহেন। এর আগে ট্রাম্পের নির্দেশে এসব কাজ করেছেন বলে দাবি করেছিলেন তিনি। আদালতেও সব অন্যায় কাজের জন্য ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কোহেন। বিচারককে তিনি জানান, ট্রাম্প তাকে আলোর পথে চলার পরিবর্তে অন্ধকারের পথে ঠেলে দিয়েছেন। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। জার্মানির মিউনিখে বড়দিনে উৎসব উদযাপনের অংশ হিসেবে সেন্ট নিকোলাস দৌড়ে অংশ নিয়েছে কয়েক হাজার সান্তাক্লজ। শীতে তুষার মোড়া ইউরোপে লাল সাদা টুপির দৌড়ে অংশ নেন প্রতিযোগিতা। 2.5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন বিভাগে রয়েছে এই দৌড় প্রতিযোগিতা। ব্র্যান্ডেনবার্গের মিচেনডর্ফের আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, গোটা ইউরোপে এটি 3য় বৃহত্তম আর জার্মানিতে সর্ববৃহৎ আয়োজন। শিশুরা যেন দুষ্টুমি না করে, মা বাবার অনুগত থাকে, সেজন্য ডিসেম্বরের 6 তারিখ থেকে বেরিয়ে পড়েন বিকট মুখোশধারী কম্পোজরা। দৌড় উৎসব শেষে কম্পোজদের শোভাযাত্রাও ভয় মিশ্রিত আনন্দ ছড়িয়ে দেয় দর্শক মনে। প্রিয় দর্শক, এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। নির্বাচনে কয়েকদিন আগে পুরনো তথ্য দিয়ে ব্যাংকিং খাত সম্পর্কে সিপিডি একটি নেতিবাচক রিপোর্ট প্রকাশ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, হয়তো কোনো দলের হয়ে তারা এই কাজটি করেছেন। বিশ্বব্যাংকের কাছ থেকে কর্মসংস্থান সৃষ্টি সম্পর্কিত একটি কর্মসূচিতে রেকর্ড পরিমাণ প্রায় 6,000 কোটি টাকা ঋণ পাওয়ার খবর জানান আবুল মাল আব্দুল মুহিত। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। বরিশালে গড়ে উঠেছে বাড়ি 11 জাতের 12 মাসি আমের বাগান। উজিরপুর উপজেলার অনেকেই এই আমের বাগান গড়ে বেশ লাভবান হয়েছেন। এখনো বাগান এবং স্থানীয় বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। প্রিয় দর্শক, কৃষির পর এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে সাঙ্গু বন্য প্রাণী অভয়ারণ্য অন্যতম। চিরসবুজ এই বন বৈচিত্র্যময় বন্যপ্রাণীতে অত্যন্ত সমৃদ্ধ। বিভিন্ন প্রজাতির বিরল প্রাণী দেখা যায় এই অভয়ারণ্যে। প্রকৃতি সংবাদে দেখুন সাঙ্গু বন্য প্রাণী অভয়ারণ্যে শিহাব খালেদিনের একটি ডেস্ক রিপোর্ট। গহীন বন, পাহাড়ি ঝর্ণা ও নদীর সমন্বয়ে গঠিত সাঙ্গু রক্ষিত বনভূমি পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থার এক অপরূপ নিদর্শন। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় অবস্থিত এই বনভূমিটিকে 2010 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। প্রায় 2331 হেক্টর আয়তনের দুর্গম এই বন্যপ্রাণী অভয়ারণ্যে আশ্রয় মিলেছে অসংখ্য উদ্ভিদ, কীটপতঙ্গ ও বন্যপ্রাণীর। বৈচিত্র্যময় উদ্ভিদের উপস্থিতিতে সমৃদ্ধ হয়েছে এই বনভূমি। ধনেশ, পাহাড়ি নীলকান্ত, পাতিময়না সহ বিভিন্ন প্রজাতির পাহাড়ি বনের পাখি দেখা যায় এই অভয়ারণ্যে। এছাড়া দুর্লভ ভালুক, সাম্বার, উল্লুক সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর উপস্থিতি রয়েছে। বিরল প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণীরও আশ্রয়স্থল এই অভয়ারণ্য। বনের মাঝ দিয়ে আঁকাবাঁকা পথে বয়ে চলেছে সাঙ্গু নদী। সব মিলিয়ে সাঙ্গু হয়ে উঠেছে জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা। তবে এই রক্ষিত বনাঞ্চলকে ঘিরে বেশ কিছু পাহাড়ি নৃগোষ্ঠীর বসবাস। জনসংখ্যা বৃদ্ধি, জুম চাষ, বনজ সম্পদ আহরণ এসব কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন। এছাড়া শিকারের কারণে বন্যপ্রাণীর সংখ্যাও হ্রাস পাচ্ছে। তাই দীর্ঘমেয়াদী কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে টিকিয়ে রাখা সম্ভব সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যোগাযোগ আলোচনা চলছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল চাইলে বেইজিং সফরে আসতে পারেন বলে জানিয়েছেন চীনের বাণিজ্য মন্ত্রী গোয়া ফেং। চীন যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ি ও যন্ত্রাংশের উপর শুল্ক 40% থেকে কমিয়ে 15% নামিয়ে এনেছে। চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হি, মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথাইজার এবং মার্কিন ট্রেজারি সচিব স্টিভেন মুনচিনকে টেলিফোনে কথা জানিয়েছেন। অন্যদিকে বাইরে চীনের রফতানি হ্রাস পেলেও উদ্বৃত্ত পণ্যের ব্যাপক চাহিদা দেশের অভ্যন্তরে ঘটেছে বলে জানিয়েছেন দক্ষিণ চীনের প্রাচীন বাণিজ্য কেন্দ্র গাংজু শহরবাসী। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।